বিচিত্র সাসপেন্স, পুরোটাই উত্তেজনা। বাংলা এবং বিশ্ব সাহিত্যের বিচিত্র সব গল্প নিয়ে বিচিত্র স্টেশনের বিচিত্র সাসপেন্সের নিবেদন। এই পর্যায়ে আজ আপনারা শুনবেন প্রখ্যাত জনপ্রিয়তম কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের একটি দারুণ গল্প ছায়া সঙ্গী। প্রখ্যাত জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ 2012 সালের 19 জুলাই এই পৃথিবী ছেড়ে চলে যান। তার স্মরণে বিচিত্র স্টেশনে এই জুলাই মাস জুড়ে হুমায়ুন আহমেদের গল্প প্রচারিত হবে। ছায়ার সঙ্গী গল্পটি অডিও নাট্যরূপ দিয়ে পরিবেশন করছে বিচিত্র স্টেশন দল। এরকম আরও অনেক রোমাঞ্চকর গল্প শুনতে এবং দেখতে সাবস্ক্রাইব করুন বিচিত্র স্টেশন চ্যানেল। বেল আইকন প্রেস করুন, নোটিফিকেশন পেয়ে যাবেন। শুরু হচ্ছে হুমায়ুন আহমেদের গল্প ছায়ার সঙ্গী। প্রতি বছর শীতের ছুটির সময় ভাবি কিছুদিন গ্রামে কাটিয়ে আসব, দলবল নিয়ে যাব, হইচই করা যাবে। আমার বাচ্চারা কখনো গ্রাম দেখেনি, তারাও খুশি হবে। পুকুরে ঝাপাঝাপি করতে পারবে। শাপলা ফুল শুধু যে মতিঝিলের সামনেই ফোটে না, অন্যান্য জায়গাতেও ফোটে, তাও সচক্ষে দেখবে। আমার বেশিরভাগ পরিকল্পনাই শেষ পর্যন্ত কাজে লাগাতে পারি না। এটা কেমন করে যেন লেগে গেল। একদিন সত্যি সত্যি গ্রামে রওনা হলাম। আমাদের গ্রামটাকে অজপাড়াগা বললেও সম্মান দেখানো হয়। যোগাযোগ ব্যবস্থার এমন সুন্দর সময়েও সেখানে পৌঁছতে হয় গরুর গাড়িতে, বর্ষার সময় নৌকা। তবে মাঝখানে একটা হাওর পরে বলে সেই যাত্রা অগস্ত্য যাত্রার মতো। অনেক দিন পর গ্রামে গিয়ে ভালো লাগলো। দেখলাম আমার বাচ্চাদের আনন্দ বর্ধনের সব ব্যবস্থাই নেওয়া হয়েছে। কোত্থেকে যেন একটা হাড় জিরজিরে বেতো ঘোড়া জোগাড় করা হয়েছে। সেই ঘোড়া নড়াচড়া করে না, এক জায়গায় দাঁড়িয়ে থাকে। খুব বেশি বিরক্ত হলে দীর্ঘ শ্বাসের মতো একটা শব্দ করে আর লেজটা নাড়ে। বাচ্চারা এত বড় জীবন্ত খেলনা পেয়ে মহা খুশি। 2-3 জন একসাথে ঘোড়ার পিঠে উঠে বসে থাকে। তাদের অসংখ্য বন্ধুবান্ধবও জুটে গেছে। যেখানেই যায় তাদের সাথে গোটা 50 ছেলেপুলে থাকে। আমার বাচ্চারা যা করে তাতেই তারা চমৎকৃত হয়। আমার বাচ্চারা তাদের বিপুল জনপ্রিয়তায় অভিভূত। তারা তাদের যাবতীয় প্রতিভা দেখাতে শুরু করলো। কেউ কবিতা বলছে, কেউ গান, কেউ ছড়া। আমি একগাদা বই সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম। আমার পরিকল্পনা পুরোপুরি বিশ্রাম নেয়া, শুয়ে বসে বই পড়া, খুব বেশি ইচ্ছা করলে খাতা কলম নিয়ে লিখতে বসা। একটা উপন্যাসের অর্ধেকের মতো লিখেছিলাম, বাকিটা কিছুতেই লিখতে পারছিলাম না। পাণ্ডুলিপি সঙ্গে করে নিয়ে এসেছি, নতুন পরিবেশে যদি লিখতে ইচ্ছে করে। প্রথম কিছুদিন বই বা লেখা কোনোটাই নিয়ে বসা গেল না। সারাক্ষণ লোকজন আসছে। তারা অত্যন্ত গম্ভীর গলায় নানা জটিল বিষয় নিয়ে আলোচনায় উৎসাহী। এসেই বলবে, দেশের অবস্থাটা কি কম দেহি ছোট মিয়া, বড়ই চিন্তাযুক্ত আসি। এ দেশের হইলটা কি, কি দেশ ছিল আর কি হইল। দিন 4-5 পর সবাই বুঝে গেল আমি দেশ সম্পর্কে প্রায় কিছুই জানি না, গল্প গুজবও তেমন করতে পারি না। তখন তারা আমাকে রেহাই দিল। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। গ্রামের নতুন পরিবেশের কারণেই হোক বা অন্য কোনো কারণেই হোক, আমার লেখালেখির প্রবল আগ্রহ বোধ করলাম। অসমাপ্ত পাণ্ডুলিপি নিয়ে বসলাম। সারাদিন লেখালেখি করি, কাটাকুটি করি। সন্ধ্যায় স্ত্রীকে সঙ্গে করে বেড়াতে যাই। চমৎকার লাগে। প্রায় রাতেই 1-2 করে গাতক আসে। এরা জ্যোৎস্না ভেজা উঠোনে বসে চমৎকার গান ধরে। ও মনারে, এই কথাটা না জানলে প্রাণে বাঁচতাম না, না 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 রে, আমি প্রাণে বাঁচতাম না। সময়টা বড় চমৎকার কাটতে লাগলো। লেখার ব্যাপারে আগ্রহ বাড়তেই লাগলো। সারা দিনই লেখি। এক দুপুরের কথা, এক মনে লিখছি। জানলার ওপাশে খুট করে শব্দ হলো। তাকিয়ে দেখি খালি গায়ে রোগা মতো 8-9 বছরের একটা ছেলে
গভীর আগ্রহ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। ওকে আগেও দেখেছি। জানলার ওপাশ থেকে গভীর কৌতূহলে সে আমাকে দেখে। চোখে চোখ পড়লেই পালিয়ে যায়। আজ পালালো না। আমি বললাম, কিরে? সে মাথাটা চট করে নামিয়ে ফেলল। আমি বললাম, চলে গেলি নাকি? সে আড়াল থেকে বলল, না। কি নাম তোর? মন্তাজ মিয়া। আয়, ভেতরে আয়। না। আর কোনো কথাবার্তা হলো না। আমি লেখায় ডুবে গেলাম। ঘুঘু ডাকা শান্ত দুপুরে লেখালেখির আনন্দই অন্যরকম। মন্তাজ মিয়ার কথা ভুলেই গেলাম। পরদিন আবার এই ব্যাপার। জানলার ওপাশে মন্তাজ মিয়া বড় বড় কৌতূহলী চোখে তাকিয়ে আছে। আমি বললাম, কি ব্যাপার মন্তাজ মিয়া? আয় ভেতরে। সে ভেতরে ঢুকলো। আমি বললাম, থাকিস কোথায়? উত্তরে পোকা খাওয়া দাঁত বের করে হাসলো। স্কুলে যাস না? আবার হাসি। আমি খাতা থেকে একটা সাদা কাগজ ছিঁড়ে তার হাতে দিলাম। সে তার এই বিরল সৌভাগ্যে অভিভূত হয়ে গেল। কি করবে বুঝতে পারছে না। কাগজটার গন্ধ শুকলো। গালের উপরে খানিকক্ষণ চেপে ধরে উল্কার বেগে বেরিয়ে গেল। রাতে খেতে খেতে আমার ছোট চাচা বললেন, এ হারামজাদা মমতাজ তোমার কাছে আসে নাকি? আসলে একটা চর দিয়ে বিদায় করবা। কেন? সে সে বিরাট চোর। যাই দেখে তুলে নিয়ে যায়। ত্রিসীমানায় ঘেঁষতে দিবা না। 2 দিন পর পর মায়ের খায়, তাতেও হুঁশ হয় না। তা তোমার এখানে এসে কি করে? কিছু করে না, চুরির সন্ধানে আছে। কে জানে, এর মধ্যে হয়তো তোমার কলম টলম নিয়ে নিয়েছে। না 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 না, আমার কিছু নেয়নি। ভালো করে খুঁজে দেখো, কিছুই বলা যায় না। এই ছেলের ঘটনা আছে। কি ঘটনা? আছে, অনেক ঘটনা, বলবো এক সময়। পরদিন সকালে যথারীতি লেখালেখি শুরু করলাম। হইচই শুনে বের হয়ে এলাম। অবাক হয়ে দেখি মন্তাজ মিয়াকে 3-4 জন চ্যাংদোলা করে নিয়ে এসেছে। ছেলেটা ফুপাচ্ছে, বোঝাই যাচ্ছে প্রচণ্ড মার খেয়েছে। ঠোঁট ফেটে রক্ত পড়ছে, একদিকের গাল ফুলে আছে। আমি বললাম, কি ব্যাপার? শাস্তিদাতাদের একজন বলল, দেখেন তো, এই কলমটা আপনার কি না? হারামজাদা মন্তাজের হাতে ছিল। দেখলাম কলমটা আমারই। 4-5 টাকা দামের বল পয়েন্ট। এমন কোনো মহার্ঘ বস্তু নয়, আমার কাছে চাইলেই তো দিয়ে দিতাম। চুরি করার প্রয়োজন ছিল না। মনটা একটু খারাপই হলো। এই বয়সেই ছেলেটা এমন চুরি শিখলো কেন? বড় হয়ে কি করবে? ভাই সাহেব, কলমটা আপনার? হ্যাঁ, তবে আমি ওকে এটা দিয়েছি। ওকে ছেড়ে দিন। বাচ্চা ছেলে এরকম মারধর করছেন কেন? মারধর করার আগে আমাকে তো জিজ্ঞেস করে নেবেন, তাই না? শাস্তিদাতা নির্বিকার ভঙ্গিতে বলল, এই মাইরে ওর কিছু হয় না। এইটা ওর কাছে পানি ভাত। মাইন না খাইলে এর ভাতও জমায় না। মন্তাজ মিয়া বিস্মিত চোখে আমাকে দেখছে। তাকে দেখেই মনে হলো সে তার ক্ষুদ্র জীবনে প্রথম একজনকে দেখেছে যে চুরি করার পরেও তাকে চোর বলেনি। মন্তাজ মিয়া নিঃশব্দে জানলার ওপাশে বসে রইল। অন্যদিন তার সঙ্গে 2-1টা কথাবার্তা বলি। আজ একটা কথাও হলো না। মেজাজ খারাপ হয়েছিল। এই বয়সে একটা ছেলে চুরি শিখবে কেন? মন্তাজ মিয়ার যে একটা বিশেষ ঘটনা আছে তা জানলাম আমার ছোট চাচির কাছে। চুরির ঘটনার 2 দিন পর। গ্রামের মানুষদের একটা অদ্ভুত ব্যাপার, কোনো ঘটনা যে গুরুত্বপূর্ণ, কোন ঘটনা তুচ্ছ, তা এরা বুঝতে পারে না। মন্তাজ মিয়ার জীবনের এত বড় একটা ব্যাপার কেউ আমাকে এতদিন বলেনি, অথচ তুচ্ছ সব বিষয়ে অনেকবার করে শোনা হয়ে গেছে। মন্তাজ মিয়ার জীবনের ঘটনাটা এই। 3 বছর আগে কার্তিক মাসের মাঝামাঝি মন্তাজ মিয়া দুপুরে প্রবল জ্বর নিয়ে বাড়ি ফেরে। সেই জ্বরের প্রকোপ এতই বেশি যে শেষ পর্যন্ত মন্তাজ মিয়ার হতদরিদ্র বাবা একজন ডাক্তারও নিয়ে এলেন।
ডাক্তার আনার কিছুক্ষণের মধ্যেই মন্তাজ মিয়া মারা গেল। গ্রামে জন্ম এবং মৃত্যু দুটোই বেশ স্বাভাবিকভাবেই গ্রহণ করা হয়। মন্তাজ মিয়ার মা কিছুক্ষণ চিৎকার করে কাঁদল। তার বাবাও খানিকক্ষণ আমার পুত কই গেল রে, আমার পুত বলে চেঁচিয়ে স্বাভাবিক হয়ে গেল। বেঁচে থাকার প্রবল সংগ্রামে তাদের লেগে থাকতে হয়। পুত্রশোকে কাতর হলে তো চলে না। মরা মানুষ যত তাড়াতাড়ি কবর দিয়ে দেওয়া হয় ততই নাকি সোয়াব, এবং কবর দিতে হয় দিনের আলো থাকতে থাকতে। কাজেই জুম্মা ঘরের পাশে বাদ আসর মন্তাজ মিয়ার কবর হয়ে গেল, সবকিছুই খুব স্বাভাবিকভাবে। অস্বাভাবিক ব্যাপারটা শুরু হলো দুপুর রাতের পর, যখন মন্তাজ মিয়ার বড় বোন রহিমা কলমাকান্দা থেকে উপস্থিত হলো। কলমাকান্দা এখান থেকে 21 মাইল। এই দীর্ঘ পথ একটি গর্ভবতী মহিলা পায়ে হেঁটে চলে এলো এবং বাড়িতে পা দিয়ে চেঁচিয়ে বলল, তোমরা করছো কি? কি করছো? মন্তাজ বাইসা আছে, কবর খুইরা তারে বাইর করো, বিরম করবা না। বড়াই বাহুল্য, তাকে কেউ পাত্তা দিল না। শোকে দুঃখে মানুষের মাথা খারাপ হয়ে যায় ঠিকই, কবর দিয়ে দেওয়ার পরও নিকট আত্মীয় স্বজনরা সবসময় বলে ও মরে নাই। কিন্তু মন্তাজ মিয়ার বোন রহিমাই ব্যাপারটা নিয়ে এতই হইচই শুরু করলো যে সবাই বাধ্য হলো মৌলানা সাহেবকে ডাকতে। রহিমা মৌলানা সাহেবের পায়ে গিয়ে পড়ল, কাঁদতে কাঁদতে বলল, মৌলানা সাহেব, মন্তাজ বাইসা আছে, আপনি এরে বাঁচান। আপনি না বললে কবর খুঁড়তো না। আপনি রাজি না হওয়া পর্যন্ত আমি আপনার পাও ছাড়তাম না মৌলানা সাহেব। মৌলানা সাহেব অনেক চেষ্টা করেও রহিমাকে ছেড়ে ফেলতে পারলেন না। রহিমা বজ্র আঁটুনিতে পা ধরে বসে রইল। মৌলানা সাহেব বিরক্ত হয়ে বললেন, বাচ্চা যা আছে তুমি বুঝলা কেমনে? রহিমা ফোঁপাতে ফোঁপাতে বলল, আমি জানি, আমি জানি। গ্রামের মৌলানারা অতি কঠিন হৃদয়ের হয় বলে আমাদের একটা ধারণা আছে। এই ধারণা সত্যি নয়। মৌলানা সাহেব বললেন, প্রয়োজনে কবর দ্বিতীয়বার খোঁড়া জায়েজ আছে। এই মেয়ের মনের শান্তির জন্য এটা করা যায়। হাদিস শরীফে আছে। কবর খোঁড়া হলো। ভয়াবহ দৃশ্য। মন্তাজ মিয়া কবরের গায়ে হেলান দিয়ে বসে আছে, পিটপিট করে তাকাচ্ছে। হঠাৎ চোখে প্রবল আলো পড়ায় চোখ মেলতে পারছে না। কাফনের কাপড় এক খণ্ড লুঙ্গির মতো পেঁচিয়ে পড়া, অন্য দুটি খণ্ড সুন্দর করে ভাঁজ করে রাখা। অসংখ্য মানুষ জমা হয়ে আছে। এই অবিশ্বাস্য দৃশ্য দেখে কারো মুখে কোনো কথা সরল না। মৌলানা সাহেব বললেন, কিরে মন্তাজ? মন্তাজ মৃদু স্বরে বলল, পানির পিয়াস লাগছে। মৌলানা সাহেব হাত বাড়িয়ে তাকে কবর থেকে তুললেন। এই হচ্ছে মন্তাজ মিয়ার গল্প। আমি আমার এই জীবনে অদ্ভুত গল্প অনেক শুনেছি, এরকম কখনো শুনিনি। ছোট চাচাকে বললাম, মন্তাজ তারপর কিছু বলেনি? অন্ধকার কবরে জ্ঞান ফিরবার পর কি কি দেখলো না দেখলো এসব কিছু বলেনি? ছোট চাচা বললেন, না কিছু কয় না, হারামজাদা বিরাট বজ্জাত। জিজ্ঞেস করেননি কিছু? কতজনে কত জিজ্ঞেস করছে। এক সাংবাদিকও আসছিল, ছবি তুলল, কত কথা জিজ্ঞেস করলো, একটা শব্দ করে না। হারামজাদা বদের হাড্ডি। আমি বললাম, কবর থেকে ফিরে এসছে, লোকজন তাকে ভয়টয় পেত না? প্রথম প্রথম পাইতো, তারপর আর পায় না। আল্লাহ তালার কুদরত, আল্লাহ তালার কেরামতি, আমরা সামান্য মানুষ বুঝবো কি করে? তা তো বটেই, তা তো বটেই। আচ্ছা, আপনারা তার রহিমাকে জিজ্ঞেস করেননি সে কি করে বুঝতে পারলো মন্তাজ বেঁচে আছে? জিজ্ঞেস করার কিছু নাই, এইটাও তোমার ওই আল্লাহর কুদরত, উনারই কেরামতি। ধর্মকর্ম করুক বা না করুক, গ্রামের মানুষদের আল্লাহ তালার কুদরত এবং কেরামতির উপর অসীম ভক্তি। গ্রামের মানুষদের চরিত্রে চমৎকার সব দিক আছে। অতি তুচ্ছ ঘটনা নিয়ে এরা প্রচুর মাতামাতি করে, আবার অনেক বড় বড় ঘটনা হজম করে ফেলে। দার্শনিকের মতো গলায় বলে,
আল্লাহর কুদরত। আমি ছোট চাচাকে বললাম, রহিমাকে একটু খবর দিয়ে আনানো যায় না? ছোট চাচা বিস্মিত হয়ে বললেন, কেন? কথা বলতাম, খবর দেওয়ানোর দরকার নাই, এমনিতেই আসবো। এমনিতেই মানে এমনিতেই আসবে কেন? ছোট চাচা বললেন, তুমি পোলাপান নিয়ে আসছো, চারদিকে খবর গেছে, এই গ্রামের যত মেয়ের বিয়ে হইছে সব এখন নাওয়ের আসবো, এটাই নিয়ম। আমি খুব অবাক হলাম। সত্যি সত্যি এটাই নাকি নিয়ম? গ্রামের কোনো বিশিষ্ট মানুষ আসা উপলক্ষে গ্রামের সব মেয়েরা নায়র আসবে। বাপের দেশে আসার এটা তাদের একটা সুযোগ, এই সুযোগ তারা নষ্ট করবে না। আমি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম, কেউ কি এসেছে? আসবো না মানে? গ্রামের একটা নিয়ম শৃঙ্খলা আছে না? আমি ছোট চাচাকে বললাম, আমাদের উপলক্ষে যেসব মেয়েরা নায়র আসবে তাদের প্রত্যেককে একটা করে যেন শাড়ি উপহার হিসেবে দেওয়া হয়, একদিন খুব যত্ন করে দাওয়াত খাওয়ানো হয়। ছোট চাচা এটা পছন্দ করলেন না, আবার রাজি না হয়েও উপায় ছিল না। আমাদের জমি জমা তিনি দীর্ঘদিন ধরে ভোগ দখল করছেন। গ্রামের নিয়ম মতো একসময় রহিমাও এলো, সঙ্গে 4টি ছোট ছোট ছেলে মেয়ে, হতদরিদ্র অবস্থা। স্বামীর বাড়ি থেকে সে আমার জন্য 2টা ডালিম নিয়ে এসেছে সাথে করে। আমার স্ত্রী তাকে খুব যত্ন করে খাওয়ালো। খাওয়ার শেষে তাকে শাড়িটি দেয়া হলো। মেয়েটি একদম অভিভূত হয়ে গেল। এরকম একটা উপহার বোধহয় তার কল্পনাতেও ছিল না। তার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। আমি তাকে ঘরে ডেকে নিলাম, কোমল গলায় বললাম, কেমন আছো রহিমা? রহিমা ফিস ফিস করে বলল, যে ভালো আছি ভাইজান। শাড়ি পছন্দ হয়েছে? পছন্দ হইব না কেন? কি কন ভাইজান, অত দামি জিনিস কি আমরা কোনোদিন চোখে দেখছি? শোনো রহিমা, তোমার ভাইয়ের ব্যাপারটা জানতে চাচ্ছিলাম। আচ্ছা, তুমি কি করে বুঝলে তোমার ভাই বেঁচে আছে? রহিমা অনেকক্ষণ চুপ করে থেকে বলল, কি কইরা বুঝলাম আমি নিজেও জানি না ভাইজান। মৃত্যুর খবর শুন না দৌড়াইতে দৌড়াইতে দেখতে আসছি। বাড়ির উঠানে পাও দিতেই মনে হইল মমতাজ বাইসা আছে। কি জন্য মনে হলো রহিমা? জানি না ভাইজান, মনে হইল। আচ্ছা, এরকম কি তোমার আগেও হয়েছে? মানে কোনো ঘটনা আগে থেকেই তুমি বলতে পারো? জি না। মমতাজ তোমাকে কিছু বলেনি? মানে জ্ঞান ফিরে এসে কি দেখলো, তার কি মনে হলো? জি না। ওকে জিজ্ঞেস করো নাই? করছি, হারামজাদা কথা কয় না। রহিমা আরো খানিকক্ষণ বসে পানটান খেয়ে চলে গেল। আমার লেখালেখিতে ছেদ পড়ল, কিছুতেই আর লিখতে পারি না। সবসময় মনে হয় বাচ্চা একটা ছেলে কবরের বিকট অন্ধকারে জেগে উঠে কি ভাবল, কি সে দেখল, তখন তার অনুভূতি কেমন ছিল। মমতাজ মিয়াকে জিজ্ঞেস করতে ইচ্ছা করে, আবার মনে হয় জিজ্ঞেস করাটা ঠিক হবে না। সবসময় মনে হয় বাচ্চা একটা ছেলেকে ভয় স্মৃতি মনে করিয়ে দেওয়ার ব্যাপারটা অন্যায় কাজ। এই ছেলেটি নিশ্চয়ই প্রাণপণে সেটা ভুলতে চেষ্টা করছে। ভুলতে চেষ্টা করছে বলেই কাউকে কিছু বলতে চায় না। তবুও একদিন কৌতূহলের কাছে পরাজিত হলাম। দুপুরবেলা গল্পের বই নিয়ে বসেছি। পাড়াগার ঝিম ধরা দুপুর, কেমন যেন ঘুম ঘুম আসছে। জানালার বাইরে খুট করে শব্দ হলো। তাকিয়ে দেখি মমতাজ। আমি বললাম, কিরে মমতাজ, কি খবর? ভালো। বোন আছে না চলে গেছে? গেছে গা। মমতাজ আয়, ভেতরে আয়। মমতাজ ভেতরে চলে এলো। আমার সঙ্গে তার ব্যবহার এখন বেশ স্বাভাবিক। প্রায়ই খানিকটা গল্পগুজব হয়। আমার মনে হয় সে আমাকে খানিকটা পছন্দও করে। এসব ছেলেরা ভালোবাসার খুব কাঙাল হয়। অল্প কিছু মিষ্টি কথা, সামান্য একটু আদর, এতেই তারা অভিভূত হয়। এক্ষেত্রেও তাই ঘটেছে বলে আমার ধারণা। মমতাজ এসে খাটের এক প্রান্তে বসল।
আরে আরে আমাকে দেখতে লাগলো। আমি বললাম, তোর সঙ্গে কয়েকটা কথা বলি, কেমন? আইসা। ঠিক মতো জবাব দিবি তো? হ। আচ্ছা মমতাজ, কবরে তুই জেগে উঠেছিলি, মনে আছে? আছে। যখন জেগে উঠলি তখন ভয় পেয়েছিলি? না। ভয় পাস নাই? কেন? মমতাজ চুপ করে রইল, আমার দিক থেকে অন্যদিকে চোখ ফিরিয়ে নিল। আমি বললাম, জেগে উঠে কি দেখলি? চারদিকে অন্ধকার। হ। কেমন অন্ধকার? মমতাজ এবারও জবাব দিল না। আমার মনে হচ্ছে সে বিরক্ত হচ্ছে। তবুও আমি বললাম, কবর তো খুব অন্ধকার, তবুও ভয় লাগলো না? মমতাজ নিচু স্বরে বলল, আরেকজন আমার লগে আসিল, সেই জন্য ভয় লাগে নাই। আমি চমকে উঠে বললাম, আরেকজন ছিল মানে? আরেকজন কে ছিল? চিনি না, অন্ধকারে কিছু দেখা যায় না। ছেলে না মেয়ে? জানি না। আমারে আদর করলো আর কইল কোনো ভয় নাই। আদর করলো? কিভাবে আদর করলো? মনে নাই। কি কি কথা বলল সে? মজার মজার কথা, খালি হাসি আসে। বলতে বলতে মমতাজ মিয়া ঠিক করে হেসে ফেলল। আমি বললাম, কিরকম মজার কথা, দু একটা বল তো শুনি। মনে নাই। কিছুই মনে নাই? সে কে, মানে এই লোকটা কে, কিছু বলেছে? জি না। শোন মমতাজ, ভালো করে ভেবে বল। আর কোনো কিছুই মনে পড়ে না? উনার গায়ে শেওলার মতো গন্ধ আসিল। আর কিছু? মমতাজ মিয়া চুপ করে রইল। আমি বললাম, ভালো করে ভেবে টেবে বলতো, আর কিছুই মনে নাই? মমতাজ মিয়া অনেকক্ষণ চুপ থেকে বলল, একটা কথা মনে আসছে। সেটা কি? বলতাম না, কথাটা গোপন। বলবি না মানে? মমতাজ জবাব দিল না। আমি আবার বললাম, মমতাজ বল, আমার খুব শুনতে ইচ্ছা করছে। মমতাজ উঠে গেল। এটাই তার সঙ্গে আমার শেষ দেখা। বাকি যে কয়দিন গ্রামে ছিলাম সে কোনো দিন আমার কাছে আসেনি। লোক পাঠিয়ে খবর দিয়েছি, তবুও আসেনি। কয়েকবার নিজেই গেলাম, দূর থেকে দেখতে পেয়ে সে পালিয়ে গেল। আমি আর চেষ্টা করলাম না। কিছু রহস্য সে তার নিজের কাছে রাখতে চায়, রাখুক, এটা তো তার অধিকার। এই অধিকার অনেক কষ্টে সে অর্জন করেছে। শ্যাওলাগন্ধি সেই ছায়াসঙ্গীর কথা আমরা যদি কিছু নাও জানি, তাতেও কিছু যাবে আসবে না। বিচিত্র স্টেশনের বিচিত্র সাসপেন্সে আজ আপনারা শুনলেন অমর কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের গল্প ছায়াসঙ্গী। হুমায়ুন আহমেদ স্মরণে পুরো জুলাই মাস জুড়ে নানান গল্প বিচিত্র স্টেশনে প্রচারিত হবে। আজকের গল্প ছায়াসঙ্গী এখানেই শেষ হলো। এরকম আরও অনেক বৈচিত্র্যময় গল্প শুনতে বিচিত্র স্টেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন। বিচিত্র সাসপেন্স, পুরোটাই উত্তেজনা।